নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইন। আপনাদের সঙ্গে আমরা রয়েছি এক বিশেষ নির্বাচনী বিশ্লেষণাত্মক অনুষ্ঠানে। যেই অনুষ্ঠানে আজকে আমরা বলছি যে কোন পথে পাহাড়। আমরা গতকাল একটা অনুষ্ঠান করেছিলাম যার শিরোনাম আমরা দিয়েছিলাম কোন পথে উত্তর, অর্থাৎ উত্তরবঙ্গের হাল হকিকত কি, নির্বাচনী পরিস্থিতি কোন দিকে রয়েছে, কোন দিকে বাঁক বা কোন দিকে ঝোঁক রয়েছে উত্তরবঙ্গের, তাই নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতকালের অনুষ্ঠানে। তবে গতকাল আমরা পাহাড়টাকে আলাদা রেখেছিলাম, কারণ পাহাড়ের চরিত্র কিছুটা আলাদা। পাহাড়ের নির্বাচনের পরিবেশ, পাহাড়ের ইস্যু, এই বিষয়গুলো কিন্তু সমতলের সঙ্গে মেলে না। সমতলের থেকে পাহাড়ের নির্বাচনের চরিত্রটা কিন্তু অনেকটাই আলাদা। সুতরাং গতকাল আমরা এই জন্য পাহাড়ে কোনো আলোচনায় ঢুকিনি। আজকে আমরা এই পাহাড় নিয়েই কিন্তু আলোচনা করব এবং আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ সংবাদের অ্যাসোসিয়েট এডিটর গৌতম সরকার। গৌতমদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গৌতমদার কাছ থেকে জানতে চাইব যে ঠিক পাহাড়ের রাজনীতি কোন পথে গড়াচ্ছে। গৌতমদা, আমরা বিগত বেশ কয়েকটি নির্বাচনে, বিগত 3টি নির্বাচনই যদি আমি ধরি, 2011, তারপরে 2016, তারপরে 2021, পাহাড়ের রাজনীতিতে আমরা এই গেরুয়া শিবিরের উত্থানের একটা ইঙ্গিত লক্ষ্য করছি, যে বিজেপি একটা সামহাও স্থানীয় রাজনৈতিক দলগুলোকে তাদের সঙ্গে নিয়ে কোনোভাবে অন্তত আসনগুলো জিতে নিচ্ছে, সেটা লোকসভা হোক বা বিধানসভা। এবারের নির্বাচনেও কি বিজেপির সেই যে ট্রিক্স বা সেই কৌশল যেটা আমরা বলি, সেটা কি কাজ করবে, না একটু অন্যরকম কিছু ভাবনা চিন্তা পাহাড়ের মানুষের মধ্যে রয়েছে? দেখো, পাহাড়ের চরিত্র আমি যদি 8-এর দশক থেকেই ধরি, 8-এর দশক থেকেই পাহাড়ের মানুষ তারা মনে করেন তারা গোর্খাল্যান্ডে বাস করেন এবং তারা মনে করেন গোর্খাল্যান্ড পৃথক রাজ্য হওয়া উচিত পাহাড়কে নিয়ে। এবং এই ভাবনার সঙ্গে, এই ধারণার সঙ্গে যদি কেউ আপোষ করতে চায়, তাহলে সেই আপোষকামীদের সঙ্গে পাহাড় আর সম্পর্ক রাখে না। এবং পরিষ্কার প্রসঙ্গটা হচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় যে বাংলা ভাগ হতে দেব না। গোর্খাল্যান্ডের দাবিতে যে তৃণমূল একমত নয় এবং তৃণমূল সরকার যে সেজন্য কখনো চেষ্টা করবে না, ফলে সেইটা স্পষ্ট ভাষায় বলে দেওয়ার জন্যই পাহাড়ের মানুষ কিন্তু তৃণমূলের সঙ্গে নেই। পাহাড়ের এখনকার শাসক মানে জিটিএর যারা ক্ষমতাসীন গোষ্ঠী, জিটিএ আমাদের অনিত থাপাদের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূল সরকারের সমর্থক। কিন্তু লক্ষ্য করে দেখবে যে নির্বাচনগুলোতে তারা কিন্তু তৃণমূলের প্রতীকে লড়ে না, তারা ভিন্ন প্রতীকে নিজেদের মতো করে নির্দলদের জন্য সংরক্ষিত যে বরাদ্দ যে প্রতীক, সেই প্রতীকে লড়াই করে না, ঘাসফুল প্রতীকে লড়াই কখনো করে না। কিন্তু বিজেপি গোর্খা জনমুক্তি মোর্চা কিংবা জিএনএলএফ এর প্রার্থীরা বরাবরই পদ্মচিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেন। আমাদের এর আগে দার্জিলিং আসনে নীরজ জিম্বা, জিএনএলএফ এর নেতা, তিনি পদ্মচিহ্নে দাঁড়িয়েছিলেন। এবারও গোর্খা জনমুক্তি মোর্চার নোয়াম লিম্বু, তিনি দার্জিলিং আসনে পদ্ম প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মানে কি হচ্ছে, যে ঘাসফুল প্রতীক পাহাড়ের মানুষের কাছে একেবারেই পরিত্যক্ত। পাহাড়ের মানুষ এই ঘাসফুল প্রতীকে ভোট দিতে চায় না, কারণ এটার সঙ্গে তারা তাদের যে মূল আবেগ গোর্খাল্যান্ড, সেইটার মেলাতে পারেন না। কিন্তু তার মানে কি বিজেপি গোর্খাল্যান্ডের পক্ষে? বিজেপি কিন্তু এই জায়গাটা ঝেড়ে কাশেনি কখনো। হ্যাঁ, একটা সময় নির্বাচনী ইস্তাহারে একটা লাইন বলেছিল যে বিজেপি ছোট রাজ্যের পক্ষে, কিন্তু গোর্খাল্যান্ড করে দেওয়া হবে, গোর্খাল্যান্ডের দাবি মেনে নেওয়া হবে, পৃথক গোর্খাল্যান্ড রাজ্য হবে বাংলা ভাগ করে, বিজেপি কখনো বলেনি। এবং বিজেপির যারা দক্ষিণবঙ্গের নেতা, তারাও বরাবর বলেছেন আমরা বাংলা ভাগের বিপক্ষে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোথায় গাজরটা ঝুলিয়ে রেখেছেন, সেটা হচ্ছে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, স্থায়ী
রাজনৈতিক সমাধানের নামে একটা গাজর ঝুলিয়ে রেখেছিলেন। সেই সমাধানটা কি, সেই সমাধানের চরিত্র কি হবে সেটাও সেটা কখনো নিয়ে কোনো- স্পষ্ট করেন। কিন্তু যেটা হয়েছে সেটা সমস্যা যেটা, এই যে ছোট আঞ্চলিক দলগুলো, ছোট বলবো না, আঞ্চলিক দলগুলো, গোর্খা জনমুক্তি মোর্চা কিংবা জিএনএলএফ এর মতো দলগুলো, এই দলগুলোর আর এমন একক কোনো শক্তি নেই যে শক্তিতে তারা নির্বাচন লড়তে পারে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয়ত, তারা যে এটা বুঝে গেছে রাজ্য সরকার আমাদের সঙ্গে নেই, কিন্তু আমাদের যদি কিছুমাত্র দাবি আদায় করতে হয় তাহলে কেন্দ্র ছাড়া উপায় নেই। জিএনএলএফ এর যে চুক্তি হয়েছিল, ট্রাইপার্টাইট চুক্তি, রাজীব গান্ধী করেছিলেন, জ্যোতি বসু ছিলেন, কেন্দ্র ছিল। আবার পরে যখন এই জিটিএ চুক্তি হয় তখনও এসছিলেন আমাদের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। তার মানে হচ্ছে কেন্দ্র ছাড়া এটা হবে না। তো রাজ্য বাধা দিলে হবে কিনা সেটা পরের কথা, কিন্তু কেন্দ্রকে লাগবে। তো ফলে সবসময় পাহাড়, তুমি এর আগেও দেখো রাজীব গান্ধীর জমানায় ইন্দ্রজিৎ খুল্লার এখান থেকে এমপি হয়েছিলেন, কংগ্রেসের এমপি। একটা সময় সিদ্ধার্থ শঙ্কর রায় এখান থেকে এমপি হয়ে গেছিলেন। তো ফলে পাহাড়ের সবসময় একটা কেন্দ্রমুখী মনোভাব আছে। তার আবেগটাকে সফল করার জন্য, তার স্বপ্নটাকে সফল করার জন্য একটা কেন্দ্রমুখী প্রবণতা আছে। এই কেন্দ্রমুখী প্রবণতার প্যারালাল কিছু এখনো পর্যন্ত গড়ে উঠতে পারেনি। হ্যাঁ, অনিত থাপারা একটা সময় পপুলার হয়েছিলেন, পাহাড়ের পুরসভাগুলো অনিত থাপাদের হাতে আছে। অনিত থাপারা উন্নয়নের জন্য কিছু কাজ করেননি তা না, করেছেন, কিন্তু অনিত থাপাদের কাছে মুখে যাই বলুক, প্রকাশ্যে গোর্খাল্যান্ডটা অনেকটাই কোণঠাসা হয়ে আছে। গোর্খাল্যান্ড প্রসঙ্গটা, গোর্খাল্যান্ডটা তাদের মেইন এজেন্ডাতে নেই। এবং অনেক সময় প্রকাশ্যেও বলেছেন, আমার কাছে আলাদা রাজ্যের চাইতে উন্নয়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি রাজ্য সরকারের কাছ থেকে কিছু টাকা এনে উন্নয়ন করেছেন, একদম করেননি তা না, যদিও সেই উন্নয়নটা একটু বেশিরভাগই শহর কেন্দ্রিক উন্নয়ন। গ্রামের দিকে গেলে এখনও দেখা যাবে রাস্তাঘাট খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই ইত্যাদি। কিন্তু একটা উন্নয়নের এজেন্ডাটায়, কিন্তু পাহাড় একটা কি জিনিস মনে রাখতে হবে, পাহাড় কখনোই শুধু উন্নয়নের এজেন্ডায় চলতে চায় না। পাহাড়ের মেইন এজেন্ডাটাই হচ্ছে নিজের পরিচিতি, নিজের অস্তিত্ব, এবং সেখানে সেটার একটাই ক্রাইটেরিয়া, আলাদা রাজ্য। সেইখানে অনিতরা কিন্তু গোটা পাহাড়ে খুব ভালো প্রভাব ফেলতে পেরেছে, বিষয়টা এইরকম জায়গায় নয়। এবার পাহাড়ের 3টে আসন, পাহাড়ের 3টে আসনে আমি যদি 2021-এর রেজাল্ট দেখি, 2021-এর রেজাল্টে অনিতরা একটা কেন্দ্রে জিতেছেন, কালিম্পং কেন্দ্রে। বাকি দুটো বিজেপির হাতে। সেই বিজেপির হাতে যে দুটো, তার মধ্যে একটা জিএনএলএফ এর নীরজ জিম্বা ছিলেন। তো এইবার আবার জিএনএলএফ নেই। এবার দেখো, জিএনএলএফকে কিন্তু বিজেপি কোনো আসন দেয়নি, তা সত্ত্বেও জিএনএলএফকে বিজেপিকে সমর্থন করতে হচ্ছে, অন্তত মুখে, প্রকাশ্যে। এছাড়া জিএনএলএফ এর সামনে কোনো অপশন নেই। অস্তিত্ব সংকট, সিপিআরএম এর মতো দল, যেটা সিপিএম থেকে বেরিয়ে গিয়ে করেছিল, যারা নিজেদের মার্কসিস্ট বলে, তাদেরও কোনো অপশন নেই, তারা বিজেপিকে সমর্থন করছে। তো বাকি রইল গোর্খা জনমুক্তি মোর্চা, তাদেরও একটা অংশ, তাদের একটা ক্যান্ডিডেট আছে, তারা লড়ছে। তো ফলে আমি যদি পাহাড়ের এবারের চরিত্রের দিকে তাকাই, কালিম্পং আসন, যিনি অনিত থাপাদের ক্যান্ডিডেট এবং বিদায়ী বিধায়ক রুদেন লেপচা, রুদেন লেপচা যে খুব পপুলার বিধায়ক, খুব ভালো কাজ করেছেন, বিষয়টা এইরকম নয়। কিন্তু অনিত থাপাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি ইত্যাদি প্রভাবে কালিম্পংয়ে অনিত থাপাদের দল কিছুটা এগিয়ে আছে। অন্য দুটো আসনের মধ্যে দার্জিলিং, আরেকটা, আমি এই দুটো আসন এই বলার আগে আরেকটা কথা বলে নেই, পাহাড় কিন্তু বারে বারে নতুন নেতা খুঁজেছে। একটা সময় রতনলাল ব্রাহ্মণরা নেতা ছিলেন, মায়লা ছেত্রী হিসেবে তার মানে পপুলারিটি চরম জায়গায় ছিল। আমাদের এই যে যিনি সিপিআরএম করলেন, আরবি রায়, রত্নবাহাদুর রায়, পাহাড়ে তার জনপ্রিয়তা ছিল। কেবি ওয়াটারেরও একসময় কিছুটা জনপ্রিয়তা ছিল। তারপরে হয়ে গেলেন ঘিসিংকে ওয়েলকাম করলো।
ঘিসিং একসময় ঘিসিংকে পরিত্যাগ করলো, পাহাড় হয়ে গেলেন বিমল গুরুং। আবার বিমল গুরুংয়ের পরে কিছুদিন বিনয় তামাং, বিনয় তামাংকে আবার ছুঁড়ে ফেলে দিয়ে অনিত থাপা। আজকের পাহাড়ের রাজনীতিতে নতুন একটা মুখ ভেসে উঠছে অজয় এডওয়ার্ড, বিরাট ব্যবসায়ী, পাহাড়ের পরিচিত ক্যাফে গ্লেনারিজের কর্ণধার। তিনি গত কয়েক বছর ধরে অ্যান্টি গোর্খা জনমুক্তি মোর্চা, অ্যান্টি সিপিআরএম, অ্যান্টি জিএনএলএফ, অ্যান্টি অনিত থাপা, একটা আরেকটা বিকল্প, একটা পঞ্চম বিকল্প, তিনি চতুর্থ বিকল্প তিনি উপস্থিত করার চেষ্টা করেছেন। কিছুদিন কংগ্রেসের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে সরেও গেছেন। তিনি একটা করার চেষ্টা করছেন এবং তিনি দলটা যে একেবারে হেলাফেলার দল এই জায়গাটা বলবো না, একটা সময় তো দার্জিলিং মিউনিসিপ্যালিটি দখল করেছিলেন, তারপরে অনিত থাপারা কাউন্সিলর ভাঙিয়ে নিয়েছে, আলাদা কথা। তার মানে হচ্ছে কি, তার একটা জনপ্রিয়তা, একটা সাংগঠনিক অ্যাক্টিভিটি বা অর্থবলের কারণে কিছুটা মানুষকে আকর্ষণ করার ক্ষমতা ইত্যাদি সব রয়েছে। এবং সেটা কিন্তু মূলত শহর কেন্দ্রিক ছিল প্রথম দিকে, গ্রামাঞ্চলেও একেবারে নেই তা বলবো না। কিন্তু বিজেপির মতো শক্তিকে কমব্যাট করতে হলে যে রসদ, যে পরিমাণ মানসিক ক্ষমতা, যে পরিমাণ মানে মানুষের সমর্থন নিশ্চিত করা দরকার, সেখানে এখনো কিছু খামতি হয়তো আছে। কোথাও কোথাও হয়তো উনি ফ্যাক্টর হবেন, কিন্তু একদম জিতে যাবেন এই রকম পরিস্থিতি এখনো বলা যাচ্ছে না। ফলে দাঁড়াচ্ছে দার্জিলিং আসনটা এবার এখনো পর্যন্ত যা লক্ষণ দেখা যাচ্ছে, এটা বিজেপি তার আগের অবস্থান ধরে রাখতে পারবে। চলে আসি কার্শিয়াং কেন্দ্রে। কার্শিয়াং কেন্দ্র অনিতের নিজের জায়গা, অনিতের বাড়ি, কিন্তু 2021-এ কিন্তু কার্শিয়াং রাখতে পারেনি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এবার যেটা হতে পারে সেটা, এখানে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি আছে, ক্লোজ টু ক্লোজ আছে, নেক টু নেক আছে। কিন্তু তা সত্ত্বেও অজয় এডওয়ার্ডরা ভোট কাটলে বা অজয় এডওয়ার্ডরা একটুখানি বেশি পাওয়ার দিকে গেলে, মানে ভোটে বেশি পাওয়ার দিকে গেলে লাভটা বিজেপিরই হবে, এরকম একটা জায়গায় কিন্তু রয়েছে। গৌতম, তাহলে সামগ্রিকভাবে যেটা আপনি বললেন, যে যেভাবে বিশ্লেষণ করলেন, তাতে তো একটা জিনিস কি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একটা সময় থেকে আমরা দেখেছি যে পাহাড়ের রাজনীতি কিন্তু একদলীয় রাজনীতিই মূলত ছিল, একজনের ফতোয়ার ভিত্তিতে ভোট হতো। সুভাষ ঘিসিংকে দেখেছি কখনো কেন্দ্রের প্রার্থীকে, কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করতেন, তাকে জিতিয়ে দিতেন লোকসভায়, আবার কখনো দেখেছি বামেদের প্রার্থীকে সমর্থন করে বিধানসভায় জিতিয়ে দিতেন। তুলসী ভট্টরাই সহ আরও বেশ কিছু প্রার্থীকে আমরা জিততে দেখেছি। ফলে একজন নেতা, তার কথাতেই পাহাড় উঠতো, পাহাড় বসতো। দার্জিলিং, কালিম্পং সহ সর্বত্র তার অবিসংবাদী প্রভাব আমরা দেখেছি পাহাড়ের রাজনীতিতে। এখন কি মনে হচ্ছে যে পাহাড় কি এই দ্বিদলীয় বা বহুদলীয় রাজনীতির দিকে ঝুঁকছে আস্তে আস্তে? মানে একটা গণতান্ত্রিক পরিবেশের যেটা মূল শর্ত, বিভিন্ন ধরনের রাজনৈতিক মতামত উঠে আসা, খানিকটা কি পাহাড়ের রাজনীতি তার চরিত্র বদলাচ্ছে, যে বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তিকেও জায়গা দিচ্ছেন পাহাড়ের মানুষ? এটা খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। এমন নয় যে খুব বহুদলীয় ব্যবস্থার দিকে ঝুঁকছে, বিষয়টা এইরকম নয়, কিন্তু একক আধিপত্য এটা ভাঙছে। মানে এই যে একা নায়ক, একা সেনাপতি, একাই রাজা, ঘিসিং, বিমল গুরুং, বিনয় তামাং, অনিত থাপা, আজকে কিন্তু একার কথায় পাহাড় চলছে, এরকম আর একজনও নেই। কিন্তু এটা বলা যাবে না এখনই যে বহুদলীয় একটা সিস্টেমকে পাহাড় ওয়েলকাম করছে, তাও নয়। এটা পরিস্থিতি এই জায়গায় নিয়ে গেছে। এবং আমি যেটা এর আগের দিনের, মানে গতকালের এপিসোডটাতেও বলেছিলাম, যে একটা হিন্দুত্বের বাতাবরণ, হিন্দুত্বের ছাতার তলায় বিভিন্ন জনগোষ্ঠীকে নিয়ে আসতে আরএসএস যে চেষ্টা করে যাচ্ছে, সেটা কিন্তু পাহাড়েও আছে। আচ্ছা, সেটাও কিন্তু ওই একমুখীনতার দিকেই যায়। বিজেপি এখনই যে খুব বড় সংগঠন তৈরি করে ফেলেছে পাহাড়ে, তা নয়, কিন্তু দীর্ঘদিন মানে অন্তত পদগুলো এমপি এমএলএ থাকার সুবাদে, যেটা তৃণমূলের কিচ্ছু নেই, কিছু কিছু পকেট তৈরি হয়েছে।
বিজেপি ডাকলে কিছু লোকজন হয়, কিন্তু বিজেপিকেও কিন্তু মূলত নির্ভর করতে হচ্ছে মোর্চা জিএনএলএফ এদের ওপর, কাউকে বাদ দিয়ে একা চলার ক্ষমতায় নেই। ফলে এটা যেমন একটা বহুদলীয় ব্যবস্থার লক্ষণ নয়, তেমনি আবার একক আধিপত্যই প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জায়গাটায় বলা যাবে না। একটা ভোলাটাইল কন্ডিশনে পাহাড় এই মুহূর্তে রয়েছে। আরেকটা খুব স্পেসিফিক প্রশ্ন করব আপনার কাছে। বিজেপির এজেন্ডায় ছিল এই যে আপনি যেটা বললেন যে পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান, এটা বিজেপি গত নির্বাচনেও বলেছিল, তার আগেও বলেছিল, কিন্তু তারা করেনি। 11টি জনজাতির যে উপজাতি স্বীকৃতি দেওয়া, এটাও বিজেপির প্রতিশ্রুতির মধ্যে ছিল, বিজেপিটা করেনি। ফলে দফায় দফায় এবং এই যে মাঝে মধ্যে একজনকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করে পাঠিয়ে দেওয়া, বা কখনো হয়তো একটা ত্রিপাক্ষিক বৈঠকের একটা চিঠি ধরিয়ে দেওয়া, আদৌ সেই বৈঠকটা কার্যকরী কিছু হচ্ছে না। তো এই ধরনের একটা অদ্ভুত আচরণ, যেটা মানে স্পষ্টতই বোঝা যায় যে সেই অর্থে কোনো আন্তরিক উদ্যোগ না থাকলে যেভাবে একটু মুখ রক্ষা করতে হয় সেরকম, তারপরেও কি পাহাড়ের মানুষ বিজেপিতেই আস্থা রাখবে? পাহাড়ের মানুষের কাছে না খুব অপশন কিছু নেই এই মুহূর্তে। হ্যাঁ, যেটা আপনি বললেন, এমন কোনো বিকল্প নেই। পাহাড়ের মানুষ, ওই যে বললাম যে তারা মনে করে যে কেন্দ্রের কাছাকাছি থাকলে তাও কিছুটা হলেও হতে পারে, সম্ভাবনা থাকে। আর যেহেতু বিজেপি একদম সরাসরি বঙ্গভঙ্গ হতে দেব না, আলাদা রাজ্য হতে দেব না, এই রকম কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করেনি কখনো, এবং বড় একটা ধোঁয়াশার তৈরি করে রেখেছে। এই ধোঁয়াশাটা তৈরি করে রেখেছে পাহাড়ের মানুষের সমর্থন আদায়ের জন্য, এ কোনো নেই, কিন্তু একটা ধোঁয়াশা তো তৈরি করে রেখেছে। পাহাড়ের মানুষ যাবে কোথায়? মানে যারা গোর্খাল্যান্ডকেই একমাত্র লক্ষ্য বলে মনে করে, তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে এই ধারণাটা বা এই আমাদের এই গোর্খাল্যান্ড আদায় কোনো দিনই হবে না। ফলে তার সামনে অপশন হচ্ছে বিজেপির সঙ্গে থাকা। আর তার সঙ্গে হচ্ছে এই যে সংঘের প্রভাব, সংঘ যে অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাচ্ছে, যেটা আমি আগের দিন বিস্তারিত বলেছি, সেটা তো পাহাড়ও ব্যতিক্রম নয়। ফলে এই গোটাটা মিলিয়ে পাহাড় বিজেপির সঙ্গেই অনেকটা রয়ে গেছে ভাবনার দিক থেকে, মানসিক দিক থেকে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে করব, তারপরেই আমরা অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে তাহলে কি শেষ অবধি এটা বলা যায় যে পাহাড়বাসী, যেহেতু অনেক থাপার কথা আপনি বললেন যে উন্নয়নের দিকেই তিনি গুরুত্ব দিচ্ছেন বেশি, সেইভাবে পৃথক রাজ্যের দাবিটা ব্যাকফুটে, মানে সেভাবে প্রায়োরিটি দিচ্ছেন না, আর যারা পৃথক রাজ্যের দাবি তুলতো জিএনএলএফ, তারা কার্যত চুপ, অনেক দিন ধরে তাদের রাজনৈতিক সক্রিয়তা নেই। সিপিআরএম তারাও কার্যত চুপ হয়ে আছে। এবং সম্প্রতি যেটা ইন্ডিয়ান গোর্খা জনশক্তি মোর্চা, যেটা আমাদের জনশক্তি ফ্রন্ট, যেটা আমার এডওয়ার্ডের দল, তারা কিছুটা হয়তো গোর্খাল্যান্ডের দাবি তুলছে। তাহলে কি গোর্খাল্যান্ডের দাবিটা কোথাও একটু ফিকে হয়ে যাচ্ছে উন্নয়নের কাছে? ফিকে হয়ে যাচ্ছে মানে কি, এটা নিয়ে চর্চা কম, আগের মতো চর্চা নেই। কিন্তু তুমি যদি পাহাড়ের মানুষের কাছে বলো, পাহাড়ের মানুষ কিন্তু বলে বেঙ্গল গভর্নমেন্ট, কখনো বলে না আমার সরকার। বেঙ্গল গভর্নমেন্ট এই করেছে, বেঙ্গল গভর্নমেন্ট সেই করেছে, হ্যাঁ, আমার গভর্নমেন্ট কখনো শব্দটা ব্যবহার করে না। ফলে পাহাড়ের মানুষ মানসিকভাবে, কিন্তু তুমি যতই বলো যে একটা আমাদের রাজ্যের মধ্যে আছে, দার্জিলিং জেলারই একটা অংশ, কিন্তু মানসিকভাবে পাহাড়ের অধিকাংশ মানুষ, উল্লেখযোগ্য মানুষ, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বসবাস করেন না, মানসিকভাবে করেন না। তো ফলে তার কাছে ওইটা বড় ব্যাপার। কিন্তু হচ্ছে এই যে একটা মানে ডামাডোল, রাজনৈতিক ডামাডোল, এই রাজনৈতিক ডামাডোলে তৃণমূল চেয়েছে অনিক থাপার মাধ্যমে উন্নয়ন করে যদি কিছুটা গোর্খাল্যান্ডের বিষয়টাকে সাবসাইড করে দেওয়া যায়। আবার বিজেপি চেয়েছে এই পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনের নামে যদি রাজ্যের দাবিটাকে একটা ফিসি করে রাখা যায়, ভোলাটাইল করে রাখা যায়, রেখে দিয়েছে। পাহাড়ের মানুষের মন থেকে কিন্তু মুছে যায়নি। পাহাড়ের মানুষ আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এবং যে আঞ্চলিক দলগুলো পরবর্তীকালে কি হয়েছে, আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে কিছু নেতার উচ্চাকাঙ্ক্ষা এবং কিছু নেতার এজেন্ডার উপর দাঁড়িয়ে কি হয়েছে, তারা গোর্খাল্যান্ডের দাবির চাইতেও
স্বার্থের চাইতেও তাদের ব্যক্তিগত স্বার্থ, তাদের গোষ্ঠীগত স্বার্থ, এগুলো অনেক বড় হয়ে উঠেছিল, অনেক বড় আকার নিয়েছিল। সেই বড় আকার নেওয়াতেই তো এই মানুষগুলো এবং ভুল পদক্ষেপ, কখনো একটু উগ্র হয়ে যাওয়া, এইসব ভুল পদক্ষেপের জন্য তারা কিছুটা জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, একদমই। আমরা ছিলাম আজকে আলোচনায় যে কোন পথে পাহাড়, অর্থাৎ আগামী যে নির্বাচন হতে চলেছে 23শে এপ্রিল, সেই 23শে এপ্রিলের ভোটে পাহাড়ের মানুষ কোন দিকে ঝুঁকতে পারেন তার একটা ইঙ্গিত আমরা গৌতমদার কাছ থেকে পেলাম। অবশ্যই আমাদের নজর থাকবে বাস্তবে কি দাঁড়ায় পরিস্থিতি, কোন দিকে যায় পাহাড়ের মানুষের রায়, সেদিকে আমাদের নজর থাকবে এবং আমরা সেই মতো আপনাদের সামনেও সব কিছুই তুলে ধরব। আপাতত এ পর্যন্তই। সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন উত্তরবঙ্গ সংবাদে। নমস্কার।